ফরিদুল হক, আপনার কাছে আসি। আপনারা তো মধ্যপন্থার রাজনীতির কথা বলেছিলেন, কিন্তু আপনারা বললেন যে নির্বাচনে আপনাদের জিততে হবে, আসন লাগবে, দলকে টিকে থাকতে হবে, সংসদে যেতে হবে। আপনারা জামাতের সাথে জোট করলেন। এখন মোটামুটি আয়াত কি আপনারাও একটু শিখছেন কিনা সেই প্রশ্নটা একটু জিজ্ঞেস করি আগে। জি, ধন্যবাদ আপনাকে। না, এটা ঠিক যে মধ্যপন্থার কথা তো এনসিপি মানে কি বলে যে এই নব জমানায় খুব জোরে সোরে এনসিপি মধ্যপন্থার রাজনীতির কথা বলেই এনসিপি রাজনীতি শুরু করেছে এবং সেই চেষ্টাটা এনসিপির মধ্যে একটা বড় অংশের মধ্যেই আছে, এখনো আছে। তবে আবার উল্টো দিকে এটাও সত্য যে একটা কি বলে যে আপাত দৃষ্টিতে দেখতে একটা ডানপন্থী জোটের মধ্যে এনসিপি একটা নির্বাচনী জোট করেছে। তো সেটার মধ্য দিয়ে এনসিপি একটা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাটা এরকম যে নির্বাচনের সময় গিয়ে জিনিসটা বাইনারি হয়ে যায়, আইদার আপনি এই পক্ষে অথবা ওই পক্ষে, মাঝামাঝি অবস্থানটা আসলে নির্বাচনের সময় থাকে না। এটা বাংলাদেশের জন্য একটা বড় সংকট। তো সেই জায়গা থেকে এই বাইনারির বাইরে থেকেও এনসিপির জন্য এটা ভালো হতো কি মন্দ হতো সেটা নিয়ে দুই ধরনের মতামতই আছে। আমি নিজে নির্বাচনের আগে মনে করতাম যে বাইনারির বাইরে থেকেই এনসিপির মধ্যপন্থী জায়গা রেখেই চলতে হবে, এবং এখন পর্যন্ত আমি সেটাই মনে করি। যদিও ধরেন এটা আমার ওই অর্থে মূল পার্টির অবস্থানের সাথে এখন পর্যন্ত সাংঘর্ষিক, তখনও সাংঘর্ষিক ছিল, এখনও সাংঘর্ষিক, কিন্তু তারপরেও এটা আবার একটা বড় অংশ মনে করেছেন যে না, এটাই যেতে হবে, ওনারা এটা গিয়েছেন। সো সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে এটা দিনে দিনে এটা আরো স্পষ্ট হবে, পরিষ্কার হবে। তবে এটা স্পষ্ট হবে যে এনসিপির মধ্যপন্থা রাজনীতি আসলেই কতটুকু মধ্যপন্থী হয়ে উঠতে পারতেছে, এটা কি আসলে স্পষ্ট হয়নি আপনার মনে হয়? এখনো মানুষের কাছে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। এত তাড়াতাড়ি আসলে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন। এটা ব্যাপারটা কি, এটাকে অন্য একটা জায়গা থেকে ব্যাখ্যা করা যায়। ধরেন যখন একটা শিশু বাচ্চার জন্ম হয়, একটা বাচ্চার যখন নতুন জন্ম হয়, এটা আমি আজকে ভাবতেছিলাম, কারণ আপনি আজকে এই আলাপটা আবার নতুন করে এসছে, তো এটা আমি আজকে ভাবতেছিলাম যে এটা কিভাবে দেখা যেতে পারে। একটা শিশু বাচ্চার যখন জন্ম হয় তখন দেখবেন যে তার বাবা মা সহ গার্ডিয়ান প্যারেন্টসের মধ্যে যারা মোটামুটি ওই বাচ্চাটার উপরে এক ধরনের ভর করে, প্রত্যেকের নিজের স্বপ্ন এটার উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে। যে ধরেন বাবা চায় ইঞ্জিনিয়ার হবে, মা চায় ডাক্তার হবে, এরকম বিভিন্ন জন বিভিন্ন কিছু চাইতে থাকে। এনসিপির ব্যাপারে এই জিনিসটা আমি মোটা দাগে বাংলাদেশের রাজনৈতিক পেরিফেরিতে এটা ফলো করছি। তো তাদের নেতাদের কাছ থেকে তো আমরা একসময় বক্তব্য শুনেছি আপনাদেরকে জন্ম দিয়েছে তারা, তো সেই জায়গা থেকে এখন আপনাদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার বানাচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? আমি সেরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রবণতা লক্ষ্য করা গেছে, বিভিন্ন জনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা এনসিপি কে নিয়ে লক্ষ্য করা গেছে। এখন এই জায়গাটা নিয়ে যেটা হবে যে ধরেন এটা একটা ফর দ্য টাইম, মানে একটা টাইম দিতে হবে। একটা টাইমের পরে আসলে বোঝা যাবে যে এটা আদতেই একটা মধ্যপন্থী রাজনীতি কিংবা একটা মধ্যপন্থী দল হিসেবে দাঁড়াতে পারছে কিনা। এটার জন্য আপনারা আসলে মধ্যপন্থার রাজনীতি এটা করতে চান, নাকি আসলে আপনারা জামাত যেভাবে এখন আমরা শুনছি জামাতের নেতাদের মুখ থেকে এরকমটা শুনছি যে আরেকটি এই বিরোধী জোটে আরেকটি গণঅভ্যুত্থান করবে এবং সেটি বিপ্লব হবে, আসলে এরকম কথা শুনছে নাকি আপনারা জামাতের হাত ধরেই জামাতের সাথে থেকেই আপনারা সেরকম পথে আরেকটি আবার মানে আপনারা কোন এক সময় দেশ পরিচালনায় যেতে চান? এখন তো আপনারা সংসদে যাওয়ার জন্য গেছেন, তখন দেশ পরিচালনা যাওয়ার জন্য তাদের সাথেই থাকবেন, এরকমটা কিনা? এটা এখনই তো ধরেন বলা মুশকিল, এখনই তো এটা বলা যাচ্ছে না। এমনিতে মানে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমাদের মধ্যে যে বোঝাপড়াটা, আমাদের সাথে আমাদের একটা নির্বাচনী জোটই ছিল, এবং নির্বাচনী জোটের মধ্যে একটা বড় ব্যাপার যেটা ছিল, এখানে আরেকটা জিনিস দেখার ব্যাপার আছে। আর একটা দিক থেকে আমি নিজেও যদিও জোটের সমালোচক, তারপরও আরেকটা দিক থেকে এটা বলতে হয়, সেটা হচ্ছে যে এই 11 দলীয় জোটের মধ্য দিয়ে কিন্তু আমরা জুলাই সনদ সহ সংস্কার বাস্তবায়নের পক্ষে কিন্তু একটা অবস্থান আমরা নিয়েছি একেবারে নির্বাচনের আগে থেকে। তো সেই জায়গা থেকে এই জোটটাকে এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকারি দল, বর্তমান যারা সরকারি দল, যারা পার্লামেন্টে আছেন, যাদের কাছে সংস্কার বাস্তবায়নের দায়িত্ব এখন, যেহেতু তারা সরকারি দল, তাদের কাছে মেজরিটি আছে, আপনি যে জায়গা থেকেই যান এটা পুরোটাই তাদের উপরে নির্ভর করতেছে। বাংলাদেশের কি বলে যে রাষ্ট্রের কাঠামোটাই এরকম, ক্ষমতার বিন্যাসটাই এরকম যে আপনি বিরোধী দলে থাকলে, যদি 149 আসন নিয়েও আপনি বিরোধী দলে থাকেন, আপনার উপরে কিছুই নির্ভর করে না। শুধুমাত্র ধরেন 149 আসন থাকলে আপনি সংবিধান সংশোধনকে ঠেকিয়ে দিতে পারেন, এছাড়া সকল আইন কানুন সবকিছু তার মতো করেই হয়।
তো সেই জায়গা থেকে ধরেন যে আবার যেহেতু এই সরকারি দল 2/3 মেজরিটি নিয়ে আছে, যখন 2/3 মেজরিটি থাকে আপনার কাছে যদি 99 আসনও থাকে আপনি আর কিছুই করতে পারবেন না, না, ঠিক আছে, সবকিছু আমরা নির্ভর করবে আলোচনাটা সরকারের বিস্তৃত উপরে। হয়ে যাবে। তাহলে আপনি এখন এই সংস্কার বাস্তবায়নের জন্য ধরেন একটা কার্যকর Okay, বিরোধী ঠিক মত, আছে, বিরোধী চাপ, সংস্কার নিয়ে যদি সেই কথা বলতে জায়গাটা চান আমাদের আমরা ধরেন সংস্কার শুরু থেকে প্রসঙ্গেও ছিল। আসবো, কিন্তু আপনি প্রায় সবগুলো প্রশ্নেই বলছেন এখনই বোঝা যাচ্ছে না, তাহলে কখন বোঝা যাবে সেটা একটু বোঝার ব্যাপার। যে প্রসঙ্গটা এখানে এসেছে ধর্মের অপব্যবহার, সেটা আমরা নির্বাচনের সময়ও দেখেছি এবং পরবর্তীতেও দেখেছি। একটি বিশেষ দলের কথাও এখানে সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেছেন। আমরা আজকে কোরআনের কথা আয়াত নিয়ে আলাপ হলো সংসদে, এবং যেমনটি ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত বললেন যে এটা আসলে এবারের সংসদে এটা একটু বেশি হচ্ছে অতীতের তুলনায়। কিন্তু ব্যাখ্যার দিকে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে ব্যাখ্যাকে বিশেষ দলের দেওয়ার দায়িত্ব কিনা, মানে কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা এটা নির্ধারণ করবে কারা, কে? ফরিদুল হক, আপনার কাছে কি মনে হয়? না, এটা ধরেন এটা এটা একটা সুকৌশলে ধরেন একটা ভালো ছেলেছেন শান্ত ভাই, যেহেতু সংসদে একটা ধরেন প্রধান বিরোধী দল ইসলামপন্থী রাজনীতি করা বিরোধী দল, এই জন্য কাউন্টার হিসেবে আমাকে তখন কোরআনের ব্যাখ্যা দিতে হচ্ছে। মানে যিনি কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন ওনার ওই ব্যাখ্যা দেওয়ার যে ধরেন দায়টা, এই দায়টাকে দায় মুক্তি দেওয়ার একটা কাউন্টার লজিক উনি ইউজ করেছেন। এটা ভালো, খারাপ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা এমন না যে এটা আগে পরে কেউ করেনি। বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতি যারা করেন, ভোট করে যারা ক্ষমতায় আসেন কিংবা আসতে চান কিংবা এসেছেন পূর্বে, আমরা ভোটের পরে রাজনীতি নিয়ে কথা দেখা গেছে, দেখে না ভোট চলমান, যারা মানে এই পার্লামেন্টে যারা যান এটা তাদের জন্য এটা চলমান, সবসময় তাদের কনস্টিটিউয়েন্সি এবং তাদের ভোটারকে ধরে রাখার একটা চাপ তাদের মধ্যে থাকে। এটা ক্রমেই দেখা গেছে তথাকথিত একদম ধর্মকে ব্যবহার করে রাজনীতি যারা করেন না, একদম ধরেন মনে করেন যে উত্তর পন্থায় যারা থাকেন, দক্ষিণ পন্থার একদম অপোজিট মেরুতে যারা থাকেন, তারাই খুব ভালোভাবে এটা বাংলাদেশে অতীতে ব্যবহার করেছেন। অতীতে দেখা গেছে যে তারাই সবচেয়ে বেশি ধরেন ধর্মের ব্যবহারটা করেছেন। ঠিক আছে, আপনি যে কথা বললেন এই কথাগুলো আমরা শুনি, জামাতকে যারা সমর্থন করতে চান তারা এগুলো বলেন, কিন্তু কে ব্যাখ্যা দেবে, কে আসলে কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা, সে প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে পেলাম না।